দেখছেন এটিএন নিউজ। ৬টা নিউজ আওয়ারে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি উজমা হাসান এবং আমার সাথে আছেন আমি আকাশ হাসান। চলুন দেখে আসি প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। কোটা আন্দোলনে রাজধানীর সড়কে যানজট, জনদুর্ভোগ সৃষ্টি না করতে সরকারের অনুরোধ। ছাত্র শিক্ষকদের নিজস্ব দাবি, সেখানে বিএনপি কেন ইন্ধন দেবে, প্রশ্ন মির্জা ফখরুলের। নরসিংদীতে রেল লাইনে ৫ মৃতদেহ, নাশকতা না দুর্ঘটনা, চলছে তদন্ত। ইসলামী ব্যাংকের ৩,৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, অনুসন্ধানে দুদক। এবং সৌদি আরবে ৭ বাংলাদেশি সহ ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। Sponsored by Abiba Finance Limited. এতক্ষণ শুনছিলেন ৬টার নিউজ আওয়ারের প্রধান প্রধান সকল শিরোনামগুলো। অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। প্রথমে শিক্ষাঙ্গন পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনকারীরা আজ আবারও শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। পূর্ব ঘোষিত এই কর্মসূচি বিকাল ৩টায় শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমবেত হয়ে বড় মিছিল নিয়ে শাহবাগ মোড় যান আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকুরি প্রত্যাশীরা। সরকারি চাকরিতে কোটা বাতিল ও ২০১৮ সালে পরিপত্র পুনর্বহাল সহ ৪ দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে সড়ক অবরোধ করে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছেন তারা। কোটা বিরোধী আন্দোলনের খবর। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। সেখানে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কোটা বিরোধী আন্দোলনের বাংলা ব্লকেট কর্মসূচি চলছে, তারই ধারাবাহিকতায় সায়েন্স ল্যাবেও অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। কি তথ্য আছে আপনার কাছে, সেখানে সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি মূলত 3টি ইস্যু নিয়ে কথা বলবো, যে বাংলা ব্লকেড কর্মসূচিকে ঘিরে তাদের যে আন্দোলন, তার পরবর্তীতে সড়ক বা রাজপথের কি অবস্থা, সবশেষ যানজট। আমাকে একটু সময় দেবেন। শুরুতেই বলে রাখি যে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলা যায় যে প্রায় 16-17টা হল, বিভিন্ন ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়েই তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট, যেগুলো ঐতিহাসিক বিভিন্ন আন্দোলনের সাক্ষী হয়ে থাকে, সেই এলাকাগুলো ঘুরে তারা 4:45টার দিকে 4:45টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং এই আন্দোলনকারীদের একটি অংশ বাংলা মোটর এবং ফার্মগেট পর্যন্ত চলে যান। বলা যায় যে ফার্মগেট থেকে আমার জানা মতে শাহবাগ এই চত্বরটি পর্যন্ত পুরো রাস্তাটাই তারা দখলে নিয়ে নিয়েছেন। অপরদিকে কাঁটাবন এবং সায়েন্স ল্যাব পর্যন্ত আর আন্দোলনকারীদের আরেকটি অংশ, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরাও আমার ডান দিকে এই রাস্তাটার শেষ প্রান্তে সেই জায়গাটিতে অবস্থান নেওয়ার কারণে বলা যায় মোদ্দা কথা যে আজিমপুর থেকে মিরপুর পুরো সড়কটি, অপরদিকে গুরুত্বপূর্ণ যান চলাচলের জন্য যে অন্যতম জায়গাগুলো যে রয়েছে মতিঝিল, পল্টন এবং বাংলা মোটর, এইসব পয়েন্ট পুরোটাই একেবারে তাদের দখলে নিয়ে এসেছেন। অপরদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তারাও পুরনো ঢাকার বিভিন্ন অংশে ব্লকেড। তারা বলছেন যে তাদের আন্দোলন আজকে 7ম দিন গড়াচ্ছে, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া, এবং যতই দিন বাড়ছে এটি ততই তারা গতি পাচ্ছে। সে কারণে তাদের একটাই দাবি যে সংবিধানে উল্লেখিত যে অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাটি রয়েছে সেটি বহাল রেখে বাকি সব ধরনের কোটা বাতিল করে দেওয়ার জন্য, যেটি 2018 সালে পরিপত্র জারি করা হয়েছিল, সেটি সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেমনি সফলতা এসছে, এবারও তাদের আন্দোলন সফলতার মুখ দেখবে, এরকমটি তারা প্রত্যাশা করছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে।
দর্শক, আমরা এতক্ষণ ছিলাম শাহবাগ মোড়ে এবং এই বিষয়টি সম্পর্কে এবার আমরা সায়েন্স ল্যাবে যুক্ত হব। সেখানে আমাদের আরেকজন সহকর্মী রয়েছে। রাজধানী সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছেন এই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলনকারীদের আরেকটি দল। সেখান থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। আমরা যুক্ত হচ্ছি এই মুহূর্তে তার সাথে। মুজাহিদুল, এই বিষয়টি সম্পর্কে সর্বশেষ শিক্ষামন্ত্রী যেটি বলেছেন, তারা কিন্তু আদালতের বাইরে যেতে পারবে না। আমরা জানি বিচারাধীন অবস্থায় যে বিষয়টি থাকে সেই বিষয় সম্পর্কে সরকার কিন্তু খুব সুস্পষ্ট কোনো মতামত দিতে পারেন না। তো এই বিষয় সম্পর্কে এই মুহূর্তে যারা ছাত্র সংগঠনের নেতাকর্মী আছে তারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে উজমা। আমি দুপুর থেকে কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছিলাম এবং আমরা দেখতে পেয়েছি যে প্রথমে কোটা বিরোধী আন্দোলনে কিছু সংখ্যক অল্প লোক থাকলেও এখানে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আরও বেশি লোক এখানে আসতে শুরু করেছে এবং এখানে প্রথমে ঢাকা কলেজ অবস্থান করলো, সেখানে ইডেন কলেজ, সিটি কলেজ এবং আশেপাশে বেশ কয়েকটি এরিয়া থেকে কিন্তু আসলে একত্রতা প্রকাশ করেছে এবং তারা স্লোগান দিয়ে যাচ্ছে এবং তাদের আন্দোলনের পক্ষে এবং তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে দুই পাশে সায়েন্স ল্যাবরেটরি এখানে যে মোড় আছে সেটা কিন্তু আসলে মিরপুর রোড থেকে শুরু করে শাহবাগ থেকে আসার পথ সব দিক থেকে কিন্তু আসলে মূল সড়ক হিসেবে এটা বিবেচনা করা হয়। সেই দিক থেকে কিন্তু আসলে রাস্তার দুই পাশে আমরা শত শত যানবাহন দেখতে পাচ্ছি যে এখানে আসলে জড়ো হচ্ছে এবং এখানে যারা সাধারণ মানুষ ছিলেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা বেশ ভোগান্তির শিকার হচ্ছেন এবং যারা এখানে বাস চালক বা সিএনজি চালক আছেন তারাও কিন্তু বেশ ভোগান্তির কথা জানাচ্ছেন। সাধারণ মানুষ তারা কিন্তু একেবারে আসতেই পারছেন না এবং তাদেরকে পায়ে হেঁটে আসতে হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে একজন সিএনজি অটোরিকশা চালকের সাথে কথা বলতে চাই এবং জানতে চাই যে আসলে কি অবস্থা এখনকার একটু বলতে। আসসালামু আলাইকুম। এইখানে জামে পড়ে রয়েছি প্রায় 1.5-2 ঘন্টা। তো ওনারা দাবি চাইতেছে লেখাপড়া শিক্ষার্থীরা কইতেছে আমাদের চাকরি নাই। তো জনগণে ওনারা সবাই এখানে দাঁড়াইছে, তাহলে সাধারণ মানুষের হরানি কষ্ট। তো শেখ হাসিনা লোকেরা কি দেখে না, শেখ হাসিনা কি দেখে না? তা ওনারা এক বাসভবনে যাক, সাধারণ রুটে গাটায় আর আন্দোলন করে আমাকে তো কষ্ট, সাধারণ মানুষের কষ্ট। তা একজনের দাবি মানতে গিয়ে যদি 10 জনের দাবি যদি কষ্ট হয় তাহলে তো এটা শেখ হাসিনা নিশ্চয় মান্য নিতে হবে। কারণ এই প্রধানমন্ত্রী ওনারা যদি দাবি না মানে তো এরা তো রাস্তাঘাটে আন্দোলন করবো, দাবি মান্য লোক আন্দোলন যাইব গা। যেমনটি শুনছিলেন আসলে উজমা, এখানে যারা আছেন সাধারণ আছেন তারাও বলছিলেন যে এটা সমঝোতার ভিত্তিতে বা যা করলে এই আন্দোলন এবং রাস্তা অবরোধের মাধ্যমে আসলে অবরোধটা তুলে নেওয়া হয় সেই কাজটাই যেন যারা আসলে দায়িত্বে আছেন তারা যদি করতেন তাহলে এখানে যারা খেটে খাওয়া মানুষ আছে এবং সাধারণ মানুষ আছে এবং যারা আন্দোলন করছেন তারা সবাই আসলে আন্দোলনটা উঠিয়ে নিলে সবাই আসলে এর উপকার ভোগী হতে পারেন। উজমা, এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব মোড় থেকে সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এতক্ষণ সায়েন্স ল্যাব মোড় থেকে জানাচ্ছিলেন সেখানকার অবস্থা এবং সেখানে সাধারণ জনগণ যে দুর্ভোগ সেটিও আমরা জানছিলাম এই কোটা বিরোধী আন্দোলনের জন্য। এবার আমরা চলে যেতে চাই পরবর্তী আরেকটি জায়গায়। দর্শক, কোটা বিরোধী আন্দোলনের জন্য বিভিন্ন জায়গায় সড়ক অবরুদ্ধ থাকায় রাজধানীর অনেক জায়গায় যানজট দেখা দিয়েছে, যাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী শফিকুল হক, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শফিক, আপনি একটু গুরুত্বপূর্ণ জায়গায় আছেন ফার্মগেটে। আসলে কোটা বিরোধী আন্দোলন এবং তারই ধারাবাহিকতায় চলছে বাংলা ব্লকেট কর্মসূচি। বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন করছে মোড়ে মোড়ে। কি অবস্থান দেখছেন ফার্মগেটে? কতটা যানজট আছে এবং মানুষের দুর্ভোগ জানাবেন আপনি। আকাশ, এখানে যদি বলি যানজটের কথা, যানজট আসলে সেরকমটি নেই, কারণ তারা যেই শাহবাগ থেকে শিক্ষার্থীদের যে আন্দোলনটি শুরু হয়েছে এবং এই পথে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে এখানে আসতে পারেনি এবং গাড়িগুলো শাহবাগের আগেই আটকা পড়েছে এবং অল্প কিছু গাড়ি যেগুলো এসেছিল সেগুলো ফার্মগেটের যেই মোড়টি রয়েছে সেই মোড়ে অবস্থান করছে। এর বাইরে যদি বলি যে এক্সপ্রেসওয়ে থেকে যে গাড়িগুলো আসে উত্তরা থেকে, সেই গাড়িগুলো এক্সপ্রেসওয়ের যেই ফার্মগেট যেই র্যাম্পটি রয়েছে সেই র্যাম্পের মুখে কিন্তু এখানে শিক্ষার্থীরা অবরোধ করেছেন এবং ছবিতেই হয়তো দেখতে পাবেন যে এক্সপ্রেসওয়ের যেই দীর্ঘ সারি এখানে যেই গাড়িগুলো উত্তরা থেকে এসেছিল বা বিভিন্ন রুট থেকে যেগুলো উঠেছে সেগুলো এখানে আটকা পড়েছে। এর বাইরে
যদি বলি যে হাজার মানুষ আসলে যারা অফিস থেকে যারা বাসায় ফিরছেন বা কর্মজীবী যারা রয়েছেন, পাশাপাশি শিক্ষার্থীদেরও আমরা দেখেছি, তারা কিন্তু হাজারো মানুষ সড়কে অবস্থান নিয়েছেন এবং তারা গাড়ি পাচ্ছেন না, এরকম একটি অভিযোগ তাদের রয়েছে। এবং বিভিন্ন জায়গায় তাদের যে গাড়ি আটকে দেওয়া হয়েছে, সেই গাড়ি আটকে দেওয়ার ফলে যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু চরমে। কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী মুজাহিদ বলছিলেন সায়েন্স ল্যাব থেকে, আমি রয়েছি ফার্মগেট এলাকায় এবং এখানে সেই 4টার পর থেকেই মূলত যেই সড়ক অবরোধের যে কর্মসূচি সেটি শুরু হয় বাংলা ব্লকের, এবং সেই অবরোধের ফলে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যারা মানুষ রয়েছেন তারা অনেকে বলছিলেন যে আসলে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে যেই আন্দোলন সেটির আসলে যৌক্তিকতা কতটা, সে প্রশ্ন অনেকে তুলেছেন। পাশাপাশি এখানে যারা ভোগান্তিতে যারা পড়েছেন তাদের মধ্য থেকে অনেকে বলছিলেন যে আসলে কোটা বিরোধী যেই আন্দোলনটি চলছে সেটিকে তারা সমর্থন করছেন, কারণ এটির মাধ্যমে আসলে বৈষম্যের সৃষ্টি হচ্ছে, এরকম বক্তব্য তাদের মুখ থেকে আমরা জানতে পেরেছি। তো আমরা ফার্মগেটে যে অবস্থা দেখতে পেয়েছি তাতে সাধারণ মানুষের ভোগান্তি একেবারেই চরমে। এর বাইরে আরেকটি বিষয় বলে রাখি যে যেহেতু সড়কে গাড়ি চলছে না, সেই গাড়ি না চলার কারণে কিন্তু যে মেট্রো রেলের যেই যাত্রী, সেই মেট্রো রেলে কিন্তু ব্যাপক চাপ আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি মতিঝিল থেকে যেই ট্রেনগুলো ছেড়ে আসছে, আমরা কিছুক্ষণ আগে মেট্রো রেলের ফার্মগেট যে স্টেশন, সেই স্টেশনে ছিলাম, প্রতিটি ট্রেনই আসলে ধারণ ক্ষমতার থেকে যে অবস্থা দেখতে পাচ্ছি যে একেবারে গাদাগাদি করে যাত্রী সেই মেট্রো রেলে তোলা হয়েছে এবং অনেকে আসলে উঠতে পারছেন না, এরকম স্টেশনে এসে অনেকে দাঁড়িয়ে থাকছেন, ভেতরে যেতে পারছেন না, এরকম একটি অবস্থা। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এই কোটা বিরোধী আন্দোলনের ফলে কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন সেটিকে অনেকে সমর্থন দেওয়ার পাশাপাশি যে ভোগান্তি সেটির কথা অনেকে বলছিলেন, এবং একটি যৌক্তিক পর্যায়ে সরকারের কাছে এই সাধারণ মানুষ তারা দাবি করছেন যে যেন একটা যৌক্তিক পর্যায়ে গিয়ে এই আন্দোলনের সমাপ্তি ঘটানো হয় এবং সাধারণ মানুষ যেন এর থেকে পরিত্রাণ পান। তো এই ছিল ফার্মগেট থেকে আমার কাছে এখন পর্যন্ত। আকাশ। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে জনদুর্ভোগের চিত্র তুলে ধরছিলেন ফার্মগেট থেকে সহকর্মী শফিকুল। চলে যাচ্ছে পরবর্তী খবরে। জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি না দিতে কোটা বিরোধী আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, 2018 সালে সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল সরকার, কিন্তু উচ্চ আদালতের রায় তা বাতিল হয়েছে। ওই রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে যে আপিল করা হয়েছে তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষার আহ্বান জানান তিনি। কোটা বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থনের সমালোচনা করে তিনি বলেন, এতে ষড়যন্ত্র আছে কিনা তা সময়ের সাথে স্পষ্ট হবে। সংবাদ সম্মেলনের পর চলমান আন্দোলন পরিস্থিতি পর্যালোচনায় আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের। আমরা তো অ্যাপিল করলাম, এখন আদালত এখন রায় দেয়নি, চূড়ান্ত রায়। এর মধ্যে আমরা কিভাবে এখানে ইন্টারফেয়ার করি? আমরাও তো বলছি জনদুর্ভোগ পড়িয়া, জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করা উচিত। সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতির 6ষ্ঠ কর্মদিবস পার হলো। 3 দফা দাবি পূরণ না হলে কোনো ধরনের আপোষ নয়, বরং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। স্বতন্ত্র বেতন কাঠামো অবশ্যই আমাদের জন্য বাঞ্ছনীয়। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে লাগাতার কর্মবিরতি করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। টানা কর্মসূচিতে থাকায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। সোমবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পেনশন স্কিম প্রত্যাহারের জন্য আমরা এখানে সমবেত হচ্ছে। আমরা সকলেই জানি সেটা কতখানি বৈষম্যমূলক। যত তাড়াতাড়ি আপনারা আমাদের এই দাবি মেনে নেবেন, তত তাড়াতাড়ি আমরা ক্লাসে ফিরে যেতে পারবো। সাহস থাকে মন্ত্রণালয়ের মন্ত্রী কর্মকর্তারা আসুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বসুন, যে এই দাবিটা অযৌক্তিক অবশ্যই আমরা মেনে নেব। এ সময় শিক্ষকরা বলেন, প্রত্যয় বাতিল করতে হবে। শিক্ষকদের জন্য মানহানিকর কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। আমাদের সেই মর্যাদাটা পাওয়ার অধিকার একটা স্বাধীন দেশের, স্বাধীন রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের যেমন আছে, আমাদেরও তেমনি আছে। মন গড়া একটা জিনিস দিয়ে শিক্ষকদেরকে বিভ্রান্ত করছেন। 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সর্বাত্মক কর্মসূচি চলছে, চলবে, চলবে, চলবে।
এর আগে একই দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। ছাত্র শিক্ষকদের নিজস্ব দাবি, সেখানে বিএনপি কেন ইন্ধন দেবে? প্রশ্ন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দেশের মূল সমস্যা অন্যদিকে সরিয়ে দিতেই এই ধরনের আন্দোলন তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। 5 দিনের মধ্যে আবার অসুস্থ হয়ে পড়লে সোমবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন দলীয় প্রধানকে দেখে এসে তার শারীরিক অবস্থা নিয়ে গুলশান কার্যালয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি আবারও অভিযোগ করেন, বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এটা কত অমানবিক একটা সরকার, তারা এই বিষয়টাকে কোনো মতেই গুরুত্ব দিতে চায় না এবং তারা এমন এমন কথা বলে যে তার তো মানে সঠিক চিকিৎসা, তার সঠিক চিকিৎসা কোনো মতেই হচ্ছে না। কারণ যারা বাইরে থেকে এসেছিল তার চিকিৎসা করতে, তারা পর্যন্ত বলেছে যে সে নেইডস আপনার সার্জারি আউটসাইড দ্য কান্ট্রি, যেখানে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টটা হয় আর কি। কথা বলেন চলমান শিক্ষক ও কোটা আন্দোলন নিয়েও। আমরা কখনোই এই ধরনের আন্দোলন দেওয়ার প্রশ্ন ওঠে, ওরা তো আপনার নিজস্ব তাদের একটা প্রফেশনাল আপনার সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করছে, ছাত্ররা করছে, আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন? প্রশ্নই উঠতে পারে না। তবে যেটা সত্য সেটাকে সত্য বলবো, যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলবো। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়েও এক প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব। ডেট ট্র্যাপে আমরা পড়ে যাচ্ছি আর কি, ঋণের যে ট্র্যাপ, সেই ফাঁদে আমরা পড়ে যাচ্ছি এবং সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে তারা এখন চতুর্দিক থেকে আপনি এটা চেষ্টা করছে আরেকটা ঋণ নিয়ে একটা ঋণ শোধ করা, একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। সকালে মেথিকান্দি স্টেশনের আউটার লাইনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রেললাইনে একসঙ্গে 5 জনের মৃত্যুর কারণ স্পষ্ট নয়। সৃষ্টি হয়েছে ধোঁয়াশা, গুরুত্বের সঙ্গে তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার সকালে নরসিংদী রায়পুরায় মিথিকান্দা স্টেশনের রেললাইনের পাশে ট্রেনে কাটা ছিন্ন বিচ্ছিন্ন 5 জনের মৃতদেহ দেখতে পান এলাকার মানুষ। খবর পেয়ে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। রেললাইনে একসঙ্গে 5 জনের মৃত্যু যেমন ছড়িয়েছে আতঙ্ক, তেমনি দেখা দিয়েছে নানা প্রশ্ন। এটি আমাদের অত্র এলাকার না, তো এটি কোন জায়গা থেকে আইছে সঠিক বলতে পারি না, কিন্তু আসা দিয়ে 5টাতে এখানে পড়ে রয়েছে। আমি মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলাম এখান থেকে, প্রত্যক্ষদর্শী আমি এসে দেখলাম যে 5টা লাশ এদিক সেদিক মানে কাটাছিড়া হয়ে পড়ে আছে। নিহতদের সবাই পুরুষ এবং তারা স্থানীয় নন। ধারণা করা হচ্ছে ঢাকা মেলে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। তবে তারা ট্রেন থেকে পড়ে কাটা পড়েছেন নাকি কোনো নাশকতার শিকার নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। দুর্ঘটনাটা ছাদের উপর থেকে না ভিতর থেকে আছে, এটা কিভাবে পড়ে মারা গেছে এটা আমরা খতিয়ে দেখতেছি। স্থানীয়ভাবে কেউ চিনতে পারে নাই, তো ধারণা করা হচ্ছে তারা দূরবর্তী স্থানের কেউ। বিষয়টা আমরা খুবই গুরুত্বের সহিত খতিয়ে দেখব। 5 জন মানুষের মৃত্যু এভাবে এটা কোনোভাবেই কাম্য নয়। ফিঙ্গার ম্যাচ করার জন্য এনআইডি হিসেবে সার্ভারে পাঠাবো, তারপরে জানা যাবে যে এদের এনআইডি যদি থাকে তাহলে ম্যাচ করবে, না থাকলে ম্যাচ করার এটা পরবর্তীতে জানা যাবে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঋণের নামে ইসলামী ব্যাংকের প্রায় 3,300 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে নথিপত্র চেয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকেও চিঠি দেওয়া হয়েছে। দুদকের কাছে তথ্য রয়েছে, রাজশাহী ভিত্তিক নাবিল গ্রুপের নামে ইসলামী ব্যাংকে ঋণ ছিল 2,400 কোটি টাকা। হঠাৎ করে গ্রুপটির নামে আরও প্রায় 4,000 কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে দুই গ্রুপের সম্পূর্ণ নতুন 2টি প্রতিষ্ঠানের নামে আইবিবিএল সহ 3টি ব্যাংক থেকে নেওয়া হয়েছে 3,270 কোটি টাকা। সব মিলিয়ে 6,370 কোটি টাকার ঋণ সৃষ্টি হলেও এর মধ্যে নতুন গ্রাহকের নামে নেওয়া অন্তত 3,370 কোটি টাকা বেনামে অন্য কোনো পক্ষ নিয়েছে। 2022 সালের শেষ দিকে এ অনিয়ম হয় বলে তথ্য রয়েছে দুদকের কাছে। নিউজ আওয়ারে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ব্যাজের স্টিল বিরতি, এরপর আরো থাকছে। গাজীপুরে মাটি খুঁড়ে পাওয়া গেল কলসি ভর্তি গ্রেনেড।
এবং মিরপুরে কলেজ ছাত্র রাফিতের হত্যাকারী বন্ধু রাজিন গ্রেপ্তার। কোটা আন্দোলনে রাজধানীর সড়কে যানজট, জনদুর্ভোগ সৃষ্টি না করতে সরকারের অনুরোধ। ছাত্র শিক্ষকদের নিজস্ব দাবি, সেখানে বিএনপি কেন ইন্ধন দেবে, প্রশ্ন মির্জা ফখরুলের। নরসিংদীতে রেল লাইনে 5 মৃতদেহ, নাশকতা না দুর্ঘটনা, চলছে তদন্ত। ইসলামী ব্যাংকের 3,300 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, অনুসন্ধানে দুদক। এবং সৌদি আরবে 7 বাংলাদেশি সহ 14 মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। Sponsored by Abiba Finance Limited. বিরতির পর আবারও স্বাগত। গাজীপুরে বাড়ি বানানোর জন্য মাটি খোঁড়ার সময় কলসি ভর্তি গ্রেনেড পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, কাপাসিয়ার আবুল কাশেম গাজীপুরের দক্ষিণ ছায়াভিথি এলাকায় 3.5 কাঠা জমি কেনেন। সম্প্রতি ওই জমিতে বাড়ি বানানোর কাজ শুরু হয়। সোমবার শ্রমিকরা মাটি খোঁড়ার সময় একটি মাটির কলসের ভেতরে কয়েকটি গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পান। পুলিশ এসে সেগুলো পরিত্যক্ত গ্রেনেড বলে শনাক্ত করে। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে গ্রেনেডগুলো উদ্ধারে কাজ করছে। নিরাপত্তার স্বার্থে আশেপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। রাজধানীর মিরপুরে কমার্স কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিদকে কুপিয়ে হত্যার ঘটনায় তার সহপাঠী চৌধুরী রাজিন ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কলেজটির সামনে মানববন্ধন করেছে নিহত জুবায়েরের সহপাঠীরা। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। মিরপুরে ঢাকা কমার্স কলেজের পাশে হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট কোয়ার্টারের একটি বাসায় শনিবার সন্ধ্যায় কুপিয়ে হত্যা করা হয় মিরপুরের কমার্স কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিদকে। ঘটনার পরদিন ঘাতক রাজিনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, হত্যার আগে কলেজের সামনে থেকে জুবায়েরকে ডেকে নেন রাজিন। 3 মাস আগে ক্লাসে কথা কাটাকাটি হয়। তারই জেরে নিজ বাসায় বটি দিয়ে আঘাত করে জুবায়েরকে হত্যা করে পালিয়ে যায় রাজিন। ঘটনার পরদিন রাতে রাজিনকে গ্রেপ্তার করে পুলিশ। যে সমস্ত তথ্যপত্রগুলো আমাদের কাছে এখনো আসছে বা আসবে, সেগুলো যাচাই বাছাই করে সঠিক যেটা সে চূড়ান্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে প্রেরণ। সোমবার দুপুরে ঢাকা কমার্স কলেজের সামনে মানববন্ধন করে নিহত জুবায়েরের সহপাঠীরা। ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান কলেজের অধ্যক্ষ ও জুবায়েরের সহপাঠীরা। আমার বক্তব্য হচ্ছে, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সর্বোচ্চ যে শাস্তি সেটা তার হোক, আমার ছাত্র হলেও হোক। এরকম শিক্ষার্থী আমরা কেন কলেজে নিয়ে আসব? এইসব শিক্ষার্থীর আমাদের দরকার নেই। ছেলেটাকে 1 মাস যাবত পিছা করার পরে তাকে পরবর্তীতে হত্যা করছে। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। নিউজ আওয়ার নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবারে বন্যা পরিস্থিতি। সিলেটে কিছুটা উন্নতি হলেও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অধিকাংশ নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনো কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 3 দফায় 1 মাসেরও বেশি সময় ধরে বন্যা কবলিত সিলেটবাসী। গত 3 দিনে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হওয়ায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে বিভিন্ন নদ নদীর পানি এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ও জগন্নাথ ঘাট পয়েন্টে কমতে শুরু করেছে। বেড়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি।
বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত। পানিবন্দী মানুষের দুর্ভোগের পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। নাই খাওয়া নাই দেওয়া, একবারে উবেশ, কেউ চিন্তা একেবারে পরিবেশ আছে। খাওয়া খুব কষ্ট। এখন বর্তমানে স্কুলে আশ্রয় নিচ্ছি আর কি। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ও কোলাঘাট ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়েছে। তিস্তা ও ধরলার পানি বাড়ায় নদী তীরবর্তী অন্তত ৬,০০০ পরিবার পানিবন্দী। যেভাবে রান্না করি খাই চোখের উপরে বসে গিয়ে। কুড়িগ্রামে নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে সামান্য কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে সড়ক ও বাঁধে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন বানভাসীরা। সড়ক তলিয়ে যাওয়ায় নৌকা ও ভেলাই একমাত্র ভরসা। বন্ধ ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। হবিগঞ্জে এখনো পানিবন্দী পাহাড়পুর বাজারের মানুষ। আজমেরীগঞ্জ উপজেলায় কালনী ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। পাহাড়পুরের কৈয়ারডালায় বাঁধ ভেঙে বদলপুর হাওরে ঢুকে পড়েছে পানি। এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র এবং টাঙ্গাইলে ঝিনাই ও ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। তবে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদী তীরবর্তী ৫ উপজেলার চরাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাচ্ছে অর্থনীতি। সম্ভাবনা আছে মুক্ত বাণিজ্য সহ বেশ কিছু চুক্তি আর সমঝোতা স্মারকে। সফরে বাণিজ্য ঘাটতি কমানো ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ ব্যবসায়ী আর অর্থনীতি বিশ্লেষকদের। আরফাত ইসলাম শুভর বিশেষ রিপোর্ট। দেশের অন্যতম বড় উন্নয়ন ও বাণিজ্য সহযোগী চীন, সেই দেশটির সফরে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই সফরকে কেন্দ্র করে জোরালো হয়ে উঠেছে নতুন করে ব্যবসা, বিনিয়োগ আর অর্থনৈতিক সম্ভাবনার। এই সফরে বাণিজ্য ও বাজেট সহায়তা এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৭০০ কোটি মার্কিন ডলার ঋণ চাইতে পারে বাংলাদেশ। সম্ভাবনা আছে ২০টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারকের। বিশেষ করে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ বছরে প্রায় ২৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে চীন থেকে, যার বিপরীতে রপ্তানি করে মাত্র $1.25 বিলিয়ন। অন্যদিকে ৯৮% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিলেও চীনে রপ্তানি বাড়াতে পারছে না বাংলাদেশ। ফলে বিশাল এই বাণিজ্য ঘাটতি কমাতে কার্যকরী ভূমিকা নেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যে আমাদের উৎপাদনশীল খাতের জন্য ক্যাপিটাল দরকার, সেই ক্যাপিটাল আমরা চীন থেকে আনতে পারি। যদি আনি তাতে আমদানি বাড়লো, কিন্তু ওটা দিয়ে যে উৎপাদন হবে এবং ওটা যে রি-এক্সপোর্ট হবে সেটা দিয়ে আবার ঘাটতিটা কমবে এবং সেক্ষেত্রে ডলারের ক্রাইসিসটা প্রধান বাইন্ডিং ক্রাইসিস হবে না। এই জিনিসটাই আমাদের এক্সপ্লোর করতে হবে। চীন থেকে শুধু পণ্য আমদানি নয়, চীন বাংলাদেশের বড় বিনিয়োগকারীও। সুযোগ আছে সেই বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানোর। তাই এটা কাজে লাগাতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। মোর দেন 70% ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু এই ম্যানমেড ফাইবারের পোশাকের চাহিদা। আমরা এই জায়গাটাতে পিছিয়ে আছি। তো টেকনোলজি নিয়ে যদি চায়নারা এখানে আসে তাহলে এটা আমাদের জন্য একটা বিশাল ইন্ডাস্ট্রির জন্য বিশাল উপকার হবে বলে আমরা মনে করছি। শঙ্কার যে জায়গাটা, যে এখানে যদি গ্যাস বিদ্যুতের এই সংকটের অবস্থাটা দেখে তাহলে তারা একদিকে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। দ্বিতীয়ত হলো কাস্টমস পয়েন্টে মানে এনবিআরের 3টা ডিপার্টমেন্ট যেভাবে ব্যবসায়ীদেরকে হয়রানি করছে, এই চিত্র যদি তারা দেখে তাহলে তারা এখানে আসবে না। এর আগে সবশেষ ২০১৯ সালের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়েছিলেন। ৫ বছর পর আবারও চীন সফরে প্রধানমন্ত্রী। ভারত সফরের পরপরই তার এই সফর কেবল অর্থনৈতিকই নয়, রাজনৈতিকভাবেও হয়ে উঠেছে বেশ কৌতূহলপূর্ণ। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। নিউজ আওয়ারে আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যা ৬টার নিউজ আওয়ার। এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা।
একসময় ব্যাট বল নিয়েই যার সময় কাটত সেই সোহেল রানা এখন সফল ফল চাষি। মিশ্র ফল আর ফিলিপাইন জাতের আখের আবাদ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলা সোহেল রানা ছিলেন পেশাদার একজন ক্রিকেটার, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রিয় ক্রিকেট খেলা। এরপর ইউটিউবে ভিডিও দেখে উদ্বুদ্ধ হন সোহেল। এখন নিজেদের 3 একর জমিতে শরীফা ফলের পাশাপাশি উন্নত জাতের কলা, কাসাভা সহ ফিলিপাইন জাতের আখের চাষ করছেন তিনি। তার বাগানে কাজ করে জীবিকা নির্বাহ হচ্ছে অনেকের। সোহেল রানার মতো আরও উদ্যোক্তা তৈরিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি অফিস। এ পর্যায়ে দেশের বাইরের খবর। মাদক ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত 14 জনকে গ্রেপ্তার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃতদের মধ্যে 7 জন বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের এই দেশটির মাদক বিরোধী পুলিশ দেশের বিভিন্ন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সংবাদ মাধ্যম গালফ নিউজ জানায় 3.3 কেজি উচ্চ আসক্তির সৃষ্টিকারী উদ্দীপক ক্রিস্টাল মেথ, 12,432টি অ্যামফেটামিন ট্যাবলেট এবং বিপুল পরিমাণ হাশিশের ব্যবসা ও চোরাচালানের দায়ে রিয়াদের 7 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেনারেল ডিরেক্টর। এছাড়া অ্যামফিভিটামিনের 21,000 ট্যাবলেট চোরাচালানের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দেশটির বন্দরনগরী জেদ্দায় 2 সিরীয় ও একজন সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে। অন্য এক অভিযানে সৌদি আরবের পবিত্র শহর মদিনায় একজন প্রবাসী এবং একজন সৌদি নাগরিককে আটক করেছে পুলিশ। এবার ইস্পাহানি স্পোর্টস নিউজ। যতদিন খেলবেন দেশকে ভালো কিছু দিতে চান বাংলাদেশ ক্রিকেট দলের লেগ স্পিনার রিশাদ হোসেন। সোমবার নীলফামারীতে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তরুণ এই ক্রিকেটার। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে তার জেলা শহর নীলফামারীতে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রিশাদ বলেন, অতীত বা ভবিষ্যৎ নিয়ে একদম চিন্তা করেন না তিনি। নিয়মিত প্র্যাকটিস আর অধ্যাবসায়ের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে চান এই স্পিনার। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে সামনের পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ ভালো করবে বলে আশাবাদী তিনি। ছয়টার নিউজ আওয়ার শেষ করছি, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কোটা আন্দোলনে রাজধানীর সড়কে যানজট, জনদুর্ভোগ সৃষ্টি না করতে সরকারের অনুরোধ। ছাত্র শিক্ষকদের নিজস্ব দাবি, সেখানে বিএনপি কেন ইন্ধন দেবে? প্রশ্ন মির্জা ফখরুলের। নরসিংদীতে রেল লাইনে 5 মৃতদেহ, নাশকতা না দুর্ঘটনা, চলছে তদন্ত। ইসলামী ব্যাংকের 3,300 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে দুদক। সৌদি আরবে 7 বাংলাদেশি সহ 14 মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। গাজীপুরে মাটি খুঁড়ে পাওয়া গেল কলসি ভর্তি গ্রেনেড। এবং মিরপুরে কলেজ ছাত্র রাফিতের হত্যাকারী বন্ধু রাজিন গ্রেপ্তার। Sponsored by Abiba Finance Limited. এই ছিল 6টা নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ফেসবুক এবং ইউটিউব পেজে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।